নিজের থেকে কোনো 15 বছরের বড় এক পুরুষের সাথে বিয়ে ঠিক হলো মেহেরিনের। বাবা মায়ের ছোট সন্তান মেহেরিন, পুরো নাম মেহেরিন তাবাসসুম, বয়স তার সবে 17। মাধ্যমিক এক্সামের গুন্ডি পেরিয়েছে, 3 মাসের কাছাকাছি হবে, এতদিনের রেজাল্ট বের হয়ে যেত, কিন্তু করোনার জন্য তা থমকে গেছে। তাই এখন অপেক্ষায় ছিল রেজাল্টের। অথচ রেজাল্ট আসার আগে তার দোরগোড়ায় বিয়ে এসে হাজির। নওগাঁ জেলার মহাদেবপুরে বসবাস করে মেহেরিন। মেহেরিনের বাবা মোতালেব ভূঁইয়া একজন ব্যবসায়ী আর মা সানজিদা বেগম একজন গৃহিণী। মেহেরিনের পরিবারের মা বাবা, বড় বোন শেরিন আর শেরিনের বিয়ে হয়ে গেছে প্রায় বছর 2 আগে। গ্রামে বসবাস করা, স্কুলের গণ্ডি পার হলেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া নিয়ে বাবা মায়ের মাঝে একটা তোড়জোড় দেখা যায়। শেরিনের বেলাতেও এমনটাই হয়েছিল। শেরিনের মাধ্যমিক শেষ হতেই তার ফুফি একটা প্রস্তাব নিয়ে আসে। সেখান থেকে দেখা সাক্ষাৎ, কথাবার্তা বলে বিয়ে অবধি আগায়। বিয়েতে অবশ্য মেয়েদের মতামত খুব একটা নেওয়া হয় না। জাতদুরিন বিয়ে ঠিক হবার পর জানিয়ে দেওয়া হয়। মেহেরিনের বেলাতেও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। তার ফুফি কদিন ধরে মেহেরিনদের বাসায় ঘুরঘুর করছিল, বাবা মায়ের সাথে ফিসফাস করত। পরে অবশ্য মেহেরিন জানতে পারলো তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। কথাটা শোনা মাত্রই মন বার হয়ে গিয়েছিল মেহেরিনের। খুব ইচ্ছে ছিল তার পড়াশোনা করার, কলেজে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিকটা শেষ করে মেডিকেলের জন্য পড়বে। কিন্তু সেই স্বপ্নটা বোধহয় এই জন্মে আর পূরণ হবার নয়। রোজার ঈদের পরের দিনে মেহেরিনের ফুফু আসলো পাত্রপক্ষকে সাথে নিয়ে। পাত্রের মা বাবা আর ছোট বোন এসেছে, পাত্র আসেনি। পাত্রের মা হাতে একজোড়া বালা পরিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করে গেছে। আজ থেকে গুনগুনে 1 মাস পর তার বিয়ে। মেরিন ক্যালেন্ডারের সামনে দাঁড়িয়ে আজ থেকে 30 পরের তারিখটা বারবার দেখছে। আজ মে মাসের 24 তারিখ 2020। জুনের 26 তারিখ তার বিয়ে। যার সাথে বিয়ে তাকে মেহেরিন দেখা হয়নি। লোকটা কেমন হবে? আচ্ছা, লোকটা কি খুব বড়? মাথায় চুলদাড়ি পেকে গেছে? তার সাথে দাঁড়ালে কি মেহেরিন খুব বেমানান লাগবে? কথাগুলো ভাবতেই বুকটাই ছিনছিনে ব্যথা করলো। চোখ দিয়ে বের হলো নোনা জল। ছোট থেকেই চাপা স্বভাবের মেহেরিন। বাবা মা যা বলে তা বিনা বাক্যে মেনে চলে। কিছুটা গড়কুনো, তবে সে কল্পনাপ্রবণ মেয়ে। ভদ্র মেয়ের যা যা গুণ থাকা উচিত সেসব সব বিদ্যমান মেহেরিনের মাঝে। বাবা মেয়ের এতটাই বাধ্য মেয়ে যে সে জীবনে কোনো ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়নি। জড়াবে কি করে? বুঝার পর থেকেই তার মা সবসময় বলেছে প্রেম ভালোবাসা বিয়ের আগে ভালো নয়। তাছাড়া প্রেম ভালোবাসা করলে বাবা মা তাকে আস্ত রাখবে না। সে সব প্রেম ভালোবাসা জমাতে শুরু করলো তার ব্যক্তিগত পুরুষের জন্য। কখনো ডায়েরির পাতার বাজে, তো কখনো 8 ফুসের শাড়িতে আয়নার নিজেকে দেখে। সেজন্য তা আজকে একটা টু শব্দ করে নিবিয়ে নি। আপার মুখে শুনেছে লোকটা রাজনীতির সাথে জড়িত। ঠিক কী করে রাজনীতিতে তা জানা হয়নি মেহেরিনের। নাম কি সেটাও জানে না। শুধু জানে তার থেকে বয়সে বড় এক লোকের সাথে তার বিয়ে। মেহেরিন বারান্দায় এসে দাঁড়ালো। পরনে তার লাল জামদানি শাড়ি। শাড়িটা গত মাসে মেহেরিনের বাবা নিজে পছন্দ করে এনেছিল। মোতালেব ভূঁইয়া বড় মেয়ের তুলনায় ছোট মেয়েকে একটু বেশিই ভালোবাসেন। মেহেরিনও বাবা বলতে পাগল। হাতে এখন বিদ্যমান স্বর্ণের বালা জোড়া, বেশ স্বর্ণ আছে এতে। বড় ঘরে যে তার বিয়ে হচ্ছে তা আর বুঝতে বাকি নেই। আচ্ছা, বড় ঘরের লোকেরা কি স্নেহময় হয়? তারা কি বুঝবে মেহেরিনকে? কি জানি কি আছে কপালে। মেহেরিন কিছু চায়নি এই জীবনে, না টাকা পয়সা আর না ধন দৌলত, শুধু একটা সুন্দর জীবন তার প্রিয় মানুষগুলোর সাথে। তার একটু ভালোবাসায় ব্যাস। মেহেরিনের আর কিছু চাওয়ার ছিল না। এই 17 বছর জীবনে এখন না হয় সবটা ভাগ্যের উপরেই ছেড়ে দিল সে। হয়তো একটা সুন্দর জীবন অপেক্ষা করছে তার জন্য অপরিচিত কারো নামের পাশে। পেছন থেকে বোনের গলা ভেসে আসলো। সে মেহেরিনকে ডাকছে। মেহেরিন চোখে আসা জলটুকু মুছে চেয়ারে গায়ে লিয়ে দিল। শেরিন হাতে চায়ের কাপ নিয়ে বোনের পাশের খালি চেয়ারটাই বসলো। চায়ের কাপে গিয়ে দিয়ে বলল, নিখা। চা পেয়ে মেহেরিনের আজ আর চা খেতে মন সায় দিল না। সেজন্য কিছুক্ষণ চুপ থেকে বলল, খাবো না, তুমি খাও। শেরিন অবাক হলো বোনের কথায়। কপালে হাতের উল্টো ফিট দিয়ে চেক করে বলল, শরীর ঠিক আছে তো আবার? মেহেরিন বোনের হাত সরিয়ে দিয়ে বলল, একদম শরীর ঠিক আছে। তাহলে মন ঠিক নেই? কথাটা বলার সময় গলা কেঁপে উঠল মেহেরিনের। শেরিন ঠিক বুঝলো বোনের কিছু একটা হয়েছে। সেজন্য বারান্দায় গ্রিলে চায়ের কাপ রেখে বোনের গালে আলতো করে 2 হাত রেখে বলল, কি হয়েছে সোনা? বিয়েটাই খুশি না তুই? বিশাল নরম মনের মেয়ে মেহেরিন। কেউ একটু মন খারাপের সময় ভালো করে কথা বলতে মেহেরিনের চোখে জল চলে আসে। একদম নুনির পুতুল। এবারও ব্যতিক্রম হলো না। মায়াবী চোখ দুটো এবার বর্ষণ নেমে আসলো।
হেসকে তুলতে তুলতে বলল, খুব কি দরকার ছিল বিয়েটা রাখু? আমার কি পড়াশোনা করা আর হবে না? বাবা যে বলেছিল আমায় পড়াবে। বোনের কথা শুনে সেরিন হেসে ফেলল। বুকের মাঝে বোনের মাথাটা চেপে ধরে বলল, আব্বা কথা বলেছেন ওনাদের সাথে, তোকে পড়াবে ওনারা। আন্টি ভীষণ ভালো মানুষ, তার পরিবারের সবাই শিক্ষিত। আন্টি অনেক দিন ধরেই তোকে পছন্দ করে রেখেছিল। মেহেরিনের মনটা যেন এক মুহূর্তে ভালো হয়ে গেল। খুশিতে চোখের জল মুছে বলল, সত্যি পড়তে দিবে? হ্যাঁ। এখনো মন খারাপ? হুম। তাহলে চা খাওয়া যাক। মেহেরিন চায়ের কাপটা হাতে তুলে নিল। দু বোন মিলে চা বিলাস করলো এই সন্ধ্যায়। সুলতান বাড়ির বসার ঘর জুড়ে চলছে ফিনপতন নীরবতার গুমট ভাব। বয়সের বারে চুপ হয়ে গেছেন আনোয়ার সুলতান। তার মেজো ছেলে আমিরুল সুলতান বসে আছেন পাশের চেয়ারটায়। দুজনের সামনে দাঁড়িয়ে আছে আমিরুল সুলতানের বড় বউ আফিয়া সুলতান। জানালা দিয়ে ঢুকছে মৃদু বাতাস, আর বাইরে গাছগুলোর পাতার শব্দে এক ধরনের অস্বস্তিকর শব্দ। ঘরের মাঝখানে টেবিলটায় যেন কিছুটা ক্লান্ত, তার উপর পড়ে থাকা ফোনটার দিকে তাকিয়ে আছে 3 জোড়া চোখ। ফোনের রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। এই নিয়ে সার্ভার করলো। শেষের বেলায় রিসিভ হলো। পাশ থেকে পুরুষ এলে ভরাট কণ্ঠে ভেসে আসলো সালাম। আফিয়া সুলতান সালামের জবাব দিল ছেলেকে। ওপাশ থেকে তার বড় ছেলে বলে উঠল, সব ঠিকঠাক আছে আম্মা? আফিয়া সুলতান হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ বাব, সব ঠিক আছে। ঈদের আগে তো বাড়ি আসলা না, এখন তো আসো। সম্ভব না মা। কেন? কাজ আছে অনেক। কাজ শুধু তোমারই থাকে? আর লোকজন তো রাজনীতি করে নাকি? কিছু বলবে নাকি? তুমি কি ফ্রি আছো? তাহলে কথাটা বলতাম। বলো। ফ্রি আছি। বলছি তোমার তো বয়স হচ্ছে। কত হলো বলো তো বয়স আমার? জানো না কত হলো? আসলে হিসেব করার সময় পাচ্ছি না। তুমি করেছো হিসেব? 32 শেষ হবার পথে, 33-এ পা রাখবে 5 মাস লেগে। 5 মাস গেল। ও আচ্ছা, এরপর বিয়ে শাদী কি করবে না? সময় হয়নি বিয়ে করার। সময় হয়নি? আর কত পরে বিয়ে করতে চাও? কদিন পর তোমার ছোট ভাই বোনগুলোর বিয়ে দিতে হবে। তোমার কিছু কথা কি এটাই ছিল? তাহলে আমি আপাতত ব্যস্ত আছি, পার্টি অফিসে আছে। সবসময় তো ব্যস্ত থাকো, যখনই ফোন দেই তখনই বলো ব্যস্ত। আসলেই ব্যস্ত আমি। তাহলে বললে কেন ফ্রি আছো? যাই হোক, বাসায় পুরো ফিন দিও, তাহলে কথা আছে। ঠিক আছে, রাখছি তাহলে। ছেলে তার ফোন কেটে দিল। ওপাশ থেকে আফিয়া সুলতান অপলব্ধির শ্বাস ছাড়লেন। ছেলেকে বলাই হলো না বিয়ের কথাটা। উফ, ছেলেটাও একদম যাচ্ছে তাই। বিয়েতে কেন এত অ্যালার্জি থাকবে? পুরুষ মানুষ হবে বিয়ে পাগলা, তা না হয়ে তার ছেলে হলো বিয়ে বিদ্বেষী। আফিয়া সুলতান ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই 2 জোড়া চোখ তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, তাকিয়ে আছেন যে ভাবি? আমিরুল সুলতান সূক্ষ্ম চোখে স্ত্রীকে পর্যবেক্ষণ করে বলল, আগেবারে তো বিয়ের তারিখ ঠিক করে আসলে, এখন যদি তোমার ছেলে বিয়েতে রাজি না হয় তখন? আহা, নেতিবাচক জিনিস চিন্তা করিও না তো, ইতিবাচক জিনিস চিন্তা করো। ঠিক রাজি হবে। বাবা আছে তো? আনোয়ার সুলতান বরকে গেল। আমি আছি মানে? আমাকে দিয়ে কি করাতে চাইছো বৌমা? আপনি শেষ ভরসা বাবা। আমি যদি রাজি করাতে না পারি তাহলে আপনি অসুস্থ আবার বান করে ব্ল্যাকমেল করে হলেও নাতিকে রাজি করাবেন। কতদিন আর কুমারী থাকবে আমার ছেলে বলুন? নিচ্ছেকে তো বলবে না বিয়ের কথা। আমিরুল সুলতান হতাশার শ্বাস ফেলে বলল, তাই বলে বাবা মিথ্যে অভিনয় করবে? তাহলে তুমি কি করো? একজন করলেই হবে। ছেলে মেয়েদের বিয়েতে রাজি করানোর জন্য এই ট্রিক্সটা বেশ কাজের। আমিরুল সুলতান বসা থেকে উঠে যেতে যেতে বললেন, ভেবে দেখব। আগে বলে দেখো বিয়ের কথাটা। মনে হয় না রাজি হবে তোমার ছেলে। বর্ষার প্রথম সপ্তাহ এটা। মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টি এখনো থামার নাম নেই। ঘন মেঘে আকাশ ঢেকে গেছে, যেন কোনো বিশাল অন্ধকার চাদরের মতো চারপাশে ছড়িয়ে পড়েছে। বাতাসে আর্দ্রতা ভেসে বেড়াচ্ছে, আর বৃষ্টির ফোঁটাগুলি ঝাঁকুনি দিয়ে পড়ছে। মাটিতে প্রথমে সামান্য মাটির গন্ধ ছড়াচ্ছে, এরপর তা ঘন হয়ে উঠছে। কিছুক্ষণ পর পর বৃষ্টি আরো বাড়ছে, যেন আকাশ ও তার সমস্ত বিষাদ ঢেলে দিচ্ছে পৃথিবীতে। নদী কিংবা পুকুরের জল স্তরে উঁচু হয়ে যাচ্ছে, পানি উপরে পড়ছে। ধান ক্ষেতগুলো বৃষ্টির পানিতে ডুবে যাচ্ছে। ধান এখনো কাটা হয়নি কৃষকদের।
রাস্তার মানুষ চলাচল করতে পারছে না, সবাই মাথার উপরে চাদর কিংবা ছাতা নিয়ে হাঁটছে, আর কিছু মানুষ ছাতা চাদর ছাড়াই দৌড়ে ছুটছে ধান ক্ষেতের দিকে। বারান্দায় দাঁড়িয়ে এসবই দেখছিলেন মেহেরুন। হাতে তার চায়ের কাপ, দিনে কম করে হলেও 10 কাপ চা খায় মেহেরিন। তাকে যদি ভাত না দিয়ে সারা বেলা চা দেওয়া হয় তাতেও রাজি সে ভীষণ কল্পনা বিলাসী আবেগপ্রবণ মেয়ে, কল্পনা করে সেখানেই বসবাস করতে পছন্দ করে নিজের কল্পনা মাফিক। বাড়ির উঠোনটা পিছিল হয়ে আছে, আজ আর বাড়ির সে বের হবে না এই বৃষ্টিতে। আজ সে একটু ডায়েরি লিখবে, অনেক দিন হলে লেখালেখি হয় না। লাস্ট ডায়েরিতে লিখেছিল এক্সামের আগের দিন রাতে। মেহেরিন সবকিছু ডায়েরিতে আবদ্ধ করে রাখতে পছন্দ করে। মেহেরিন বিশ্বাস করে মানুষকে মরে গেলেও তার স্মৃতিগুলো মরে না, কোনো না কোনোভাবে কারো উছিলায় তা বেঁচে থাকে। হয়তো একদিন মেহেরিন থাকবে না, কিন্তু তার ডায়েরিটা ঠিকই থেকে যাবে, ডায়েরির প্রকৃত মালিকবিহীন। মেহেরিন চাটা শেষ করে রুমে ফিরে আসলো। বিছানায় তাকিয়ে দেখলো তার বোন এখনো শুয়ে আছে, ভীষণ অলস তার বোন। আনিক ভাই যে কিভাবে সহ্য করে কে জানে। আলতো করে চেয়ার টেনে বসলো মেহেরিন। টেবিলের ড্রয়ার থেকে নীল ডায়েরিটা বের করলো। ডায়েরিটা মেহেরিন কিনেছিল নাইলে উঠে। আজ মে মাসের 25 তারিখ। কমলা দানি থেকে কলমটা নিয়ে লিখতে শুরু করলো। আজ মে মাসের 25 তারিখ, সাল 2020। গতকাল বিয়ে ঠিক হলো, অথচ আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে আমি চিনি না, জানি না কেমন দেখতে সেটাও বলতে পারবো না। আচ্ছা, পৃথিবীতে কি আমি সেই মেয়ে যার বরকে না দেখে বিয়ে করতে যাচ্ছি? আচ্ছা, ওনার নাম কি সেটাও তো জানি না। আপার কাছে লজ্জায় জিজ্ঞেস করতে পারছি না, কি ভেবে বসে সেজন্য। আচ্ছা, আমি যদি নিজ থেকে একটা নাম দিয়ে ফেলি তার, আপাতত তাকে ডাকার জন্য, তাহলে কেমন হবে? আচ্ছা, কি নাম দেওয়া যায় তার বলো তো? হঠাৎই ফাঁসে চোখ গেল মেহেরিনে। হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা পড়ে আছে টেবিলের এক কোণে। মস্তিষ্কে এসে বিঁধল অপেক্ষা শব্দটা। এর চাইতে সুন্দর নাম আর হয় না। অপেক্ষা কেমন নাম? মেঘবালিকার অপেক্ষা। অপেক্ষাকৃত পুরুষের নামটা না হয় আমি অপেক্ষায় রাখলাম, যেদিন আসল নাম জানবো সেদিন না হয় বদলে নেব। ঠিক দুপুরের দিকে বৃষ্টি ছেড়ে গেল। বৃষ্টির জন্য আজ আর বাড়ি থেকে বের হয়নি নওয়াজ সুলেমান সুলতান। টানা ঘুম দিয়েছে দুপুর 1টা অবধি। গত রাতে দেরি করে বাড়ি ফিরেছে। পার্টি অফিসে ঝামেলা থাকায় রাতের অনেকটা ওখানে কাটিয়েছে, তারপর ফিরতে হয়েছে বাড়ি। আর মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠলে সুলেমান। এই বিলাসে আলিশান দোতলা বাড়িতে সুলেমান, তার ছোট চাচা বাশার সুলতান আর তার ছেলে এজওয়াজ সুলতান। বাড়িটা আজ থেকে 150 বছরের আগের বানানো। বাড়িটির প্রতিটি ইট বালু জানে এই বাড়ির ইতিহাস। কত সংগ্রাম, কত যুদ্ধ, কত প্রতারণা, কত বিকৃত ইতিহাস আছে এই বাড়িটির অজানা সবার। জন্ম থেকে বেড়ে ওঠা এই বাড়িতেই সুলেমানের। রাজনীতির মাঠে এক সময় আওয়ামী লীগের বেশ প্রখর মন্ত্রী ছিলেন সুলতান পরিবারের বড় ছেলে। তারপর রাজনীতির হাল ধরেছে বাশার সুলতান, আর এখন সেই জায়গায় সুলেমান নিজে বসেছে। রক্তে রাজনীতি থাকে, রাজনীতি সে নিজেও কম জানে না। 2 বছর হতে চলেছে সে এমপি হয়েছে, ঢাকা 8-এর 181 আসনের। আগে মেয়র ছিল যখন বাশার সুলতান ছিলেন এমপি পদে। 2018 সালে নির্বাচিত অনুষ্ঠান। সুলেমান মেয়রের পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়ে এমপি হবার জন্য দাঁড়ায়। আর মেয়র পদে উপনির্বাচন করে বসানো হয় ইব্রাহিমকে। তারপর 20 সালে পুনরায় মেয়র নির্বাচন হলে বিপুল পরিমাণ ভোট নিয়ে ফের আবার জয়ী হয় ইব্রাহিম। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হলো ওয়াশরুম থেকে সুলেমান। কালো ট্রাউজার আর সাদা টি-শার্ট পরে রুম থেকে বের হতেই মুঠোফোনটা বেজে উঠলো। সুলেমান তাকিয়ে দেখলো মায়ের ফোন। না চাইতেও সাফা শেষ বেরিয়ে এসলো। ফোনটা কেটে কল ব্যাক করে কানে দিল। কিরে বাপ, কাল তো আর ফোন দিলি না? সুলেমান সিঁড়ি বেয়ে নিচে নামতে বলল, অনেক রাত করে বাড়ি ফিরছি মা, ক্লান্ত থাকায় আর ফোন দেই নেই। ওহ, খেয়েছিস? না খেতে নেমেছি। আচ্ছা, আমার কথাগুলো মন দিয়ে শুন। সুলেমান ইশারায় সার্ভেন্টকে প্লেটে খাবার বাড়তে বলে চেয়ার টেনে বসে বলল, বলো। আমি একটা কাজ করেছি। সুলেমান পাউরুটি মুখে দিয়ে বলে, কি কাজ করেছ? আমি তোর বিয়ে ঠিক করেছি। সবে দুষ্টে মুখে দিতে যাচ্ছিল, আর দেওয়া হলো না। অবাক বিস্ফোরিত হলো নেত্রচড়া। বিস্ময় কণ্ঠে বলল, হোয়াট আর ইউ সিইং মি? মা, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? এ তো অবাক হওয়ার কি আছে সুলেমান? বিয়ে তো একদিন করতেই হবে, মনে তো কাউকে জায়গা দিতেই হবে। তাই বলে তুমি আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেললে? আমি অবাক হচ্ছি। হ্যাঁ, করলাম। সামনের মাসের 25 তারিখ বিয়ে তোর। ভদ্রলোকের মতো বিয়ের আগে বাড়িতে যেন দেখি তোকে।
কাজটা ঠিক করছো না। মেয়েটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম পুতুলের মতো। প্লিজ বাবু, না করিস না। আমাকে একদম বাবু বলবে না মা, আমি বাবু নই। তাহলে সময় মতো চলে আসিস। মেয়েটার সাথে কি কথা বলবি একবার? দরকার নেই। মেয়ে কি করে? আফিয়া সুলতান কিছুক্ষণ থেমে বলল, এই তো অনার্সে পড়ে। আসবি তো? মান সম্মান ডোবাস না আমাদের। আগে ভাবা উচিত ছিল সেটা, এখন কেন ভাবছো? আর খেয়ে নে। মেয়ে ছবি পাঠাবো? না। সে কি, দেখে নিবি না? তোমরা দেখার আগে আমার অনুমতি নিছিলা? আচ্ছা রাগ করিস না, সময় মতো চলে আসিস কেমন? গ্যারান্টি দিতে পারছি না। তার সুলেমান ফোন কেটে দিল। তার মা বিয়ে করে মাথা খেয়ে ফেলছে, অথচ সুলেমান বিয়ে বিদ্বেষী। শুধু শুধু বিয়ে করে একটা মেয়ে জীবন নষ্ট করার মানে হয় না। না তাকে ভালোবাসতে পারবে, আর না তাকে নিজের জীবনের সাথে জড়াতে পারবে। ব্রেকফাস্টটা করে বাড়ি থেকে বের হলো। গাড়িটা বের করে সোজা ক্লাবে আসলো। ক্লাবের করিডোরে বসে আছে ইব্রাহিম সুলেমানের একমাত্র সহকারী ছিল আগে, এখনো আছে, তবে গোপনে। ইব্রাহিম অপেক্ষা করছিল সুলেমানের পায়ের শব্দ কানে আসায় মাথা উঁচু করে বাইরে তাকালো। সুলেমান এসেছে, মুখে তার মাস্ক। করোনার জন্য সব সময় তাকে জায়গায় জায়গায় মাস্ক পরে যেতে হয়। এগিয়ে আসলো সুলেমান, পকেটে ফোনটা ভরে বললে, এনেছিস? ছোট্ট করে জবাব দিল ইব্রাহিম। কোথায়? ইশারায় একটা রুম দেখিয়ে বলল, ওই রুমেই আছে, চেয়ারে হাত বাঁধা। সুলেমান আর কোনো কথা না বলে সোজা চলে গেল ওই রুমের দিকে। খালি পরিত্যক্ত রুমে মাঝখানে শুধু একটি টেবিল আর দুটো চেয়ার। টেবিলের বরাবর উপরে একটা লাইট, যা থেকে নিপছে আর জ্বলছে। সুলেমান গিয়ে চেয়ার টেনে বসলো। ওপার পাশে চোখ হাত পা বোধে বসে আছে এক যুবক, তার নাম শরীফ তাদের দলেরই লোক ছিল, কিন্তু নামের সেটা কাজে সেই ছিল সুলেমানের বিপরীত দল বিএনপির নেতা মোহাম্মদ মহসিন আলীর দলের। গত সপ্তাহে জেনেছে সুলেমান শরীফ তাদের গোপন কথা মহসিন আলীর কাছে সাপ্লাই করে। বিশ্বাসঘাতকতা শব্দটাকে চরম ঘৃণা করে সুলেমান। বিশ্বাসঘাতকদের দ্বিতীয়বার কোনো সুযোগ নওয়াজ সুলেমান দেয় না, আগেও দেয়নি, এখনও দিবে না। পাশ থেকে রডের অংশটা হাতে তুলে নিল, শরীফের চোখের সামনে থেকে কাপড়টা সরিয়ে দিল। শরীফ যেন মুহূর্তেই তার সামনে কোনো আজরাইলকে দেখতে পেল। আগুন চাহনি নিয়ে তাকিয়ে আছে তার দিকে সুলেমান। শরীফ ক্ষমা চাওয়ার সুযোগটুকুও পেল না। তার আগে রডের অংশটা দিয়ে কান বরাবর মেরে বসলো। পুরো শরীর জমে গেল শরীফের। চিৎকারটুকু করতে ভুলে গেল, মাথা ভন করছে। এইটুকু বা কাত হতে গল করে কান হতে রক্ত বের হলে এবার শরীফ চিৎকার করে উঠল, ভাই মাফ করে দিন আমাকে, আমি টাকার লোভে পড়ে ভুল করে ফেলেছি। সুলেমানের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তেরে এসে শরীফের গাল চেপে ধরে বলল, কুত্তার বাচ্চা, এটাকে তুই ভুল বলছিস? মাঙ্গের নাতি, এটা ভুল। ভুলের সংখ্যা কাকে বলে জানিস? এটাকে বলে বিশ্বাসঘাতকতা। আর আমি বিশ্বাসঘাতকদের প্রচন্ড ঘৃণা করি। আর তোকে টাকা আমি কম দিতাম? ভাই এবারের মতন মাফ করে দিন। নো নেভার, ইউর টাইম ইজ ওভার, নাও ইটস মাই টার্ন। তোকে এমন যন্ত্রণা দিয়ে মারবো আমি, যাতে তোর ভয়াবহতা দেখে দ্বিতীয়বার আর কেউ এমনটা করার কথা না ভাবে। ভয়ে শরীফের আত্মা শুকিয়ে আসলো। নওয়াজ সুলেমান অত্যাচার মানে তো আয়নাগরের অত্যাচারের থেকেও ভয়াবহ, আর এখানে তো মৃত্যু নিশ্চিত। কেন সে সুলেমানের বিরুদ্ধে গেল? জীবনের সবচেয়ে বড় ভুল শরীফ চিৎকার করে বলতে লাগলো ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু সুলেমান রুম থেকে বেরিয়ে গেল। ইব্রাহিমকে বলে গেল জায়গা মতো তাকে রাখতে, যেখানে আলো তো দূরের থাক, ঠিক মতো অক্সিজেনও ঢুকতে পারে না। আর নিঃশ্বাস থেমে গেলে যেন ডিলারের সাথে কথা বলে ডিল ফাইনাল করে সুলেমান ক্লাবে নিজের কক্ষে গিয়ে চেয়ার টেনে বসলো। ফুল স্পিডে ফ্যান ছেড়ে, রাগে তার শরীর জ্বলছে। ঘামে ভেজা সাদা পাঞ্জাবিটা বাবরি চুলগুলো পেছনে ফেলে দিল, চোখ দুটো এখনো লাল। সোফায় বসেছিলেন সুলেমানের চাচা বাশার সুলতান, খবরের কাগজ পড়ছিলেন। এক সময় কক্ষটা ছিল তার, এখন হয়েছে ভাইয়ের ছেলে। ছেলেটা বেশ প্রখর রাজনীতিতে, মাঝে মধ্যে রাগের বশীভূত হয়ে উল্টাপাল্টা কিছু বললেও তা নিজেই আবার সামলে নেয়। তবে মাঝে মধ্যে ছেলেটার জন্য তার ভয়ও হয়, চারিপাশে যার শত্রু। ছেলেটার সুরক্ষার জন্য বাশার সুলতান নিজেই সুলেমানের অগোচরে সুলেমানের জন্য অতিরিক্ত গার্ড রেখেছে, গ্রামের বাড়িতেও রেখেছে, যাতে কোনো শত্রুরা তাদের কোনো ক্ষতি করতে না পারে। রাগ কমেছে? চোখ মেলে তাকালো সুলেমান।
সোফায় দেখলো চাচাকে, এতক্ষণ খেয়াল করেনি। কখন আসলে? এসেছি, অনেকক্ষণ হলো। রাগ কমেছে? চেষ্টা করছি কমানোর। রাগ কমানোর চেষ্টা এখন থেকেই কর সোলেমান। কদিন পর বিয়ে, বউয়ের সামনে পুরুষ মানুষের রাগ কিন্তু মানায় না। সোলেমান বিরক্ত হলো। চাচা, তুমিও বলছো এ কথা? আই কান্ট বিলিভ দিস। কেন মায়ের কথায় সায় দিচ্ছ? জীবনে কিন্তু বিয়েটাই সব না। এই যে তোর বয়স হচ্ছে, তোর পরে কে সামলাবে এই শেয়ার ক্ষমতা? তার জন্য বিয়ে করতে হবে। এজওয়ান আছে তো? হ্যাঁ, বিয়ে করতে হবে। এক সময় চাইতাম বিয়ে না করিস, কিন্তু এখন চাই। তোর রক্তই তোর পরবর্তীতে এই চেয়ার ক্ষমতা সামলাবে। আর এজওয়ান, সে কি আর শক্ত হাতে রাজনীতি করার মানুষ? সে ক্লাবে বারে ফ্রেন্ডদের সাথে চিল করতে ব্যস্ত। তা বিয়েতে যাচ্ছিস তো? ভাবছি যাব না। কেন? বিয়ে কিন্তু ঠিক করে রেখেছে তোর মা। আমাকে কি জানিয়েছে এটা করার আগে? জানলে বোধহয় আগাতে দিতি। একটা মেয়ের জন্য কি দরকার? ওই মেয়ের সাথে আমার সামনে বলো না তোর চাচা, আমার শরীর চলে। ঠিক আছে, বলবো না, কিন্তু বিয়েতে কিন্তু যেতে হবে। ভেবে দেখবে যাবো কিনা। এত বাবা ভাবির কিছু নেই এতে। বাবা ভাবি করে জীবন চলে না। জীবনকে তার গতি পথে চলতে দে। মেয়েটাকে দেখেছিস? প্রয়োজন বোধ করিনি দেখার। পছন্দ অপছন্দের ব্যাপার তো আছে। যেখানে বিয়ের ডেট ফিক্সড, সেখানে পছন্দ অপছন্দ এখন ম্যাটার করে? ভাববার বিষয় তো। আচ্ছা, বিকেলে বাসায় ফিরবি? ঠিক নেই। ঠিক আছে, চললাম তাহলে আমি। সাবধানে বাড়ি ফিরো। কালো মেঘে ঢাকা মহাদেবপুরের অলঙ্কারপুর গ্রামটা যেন এক গভীর নীরবতার মধ্যে ডেকে গেছে। আকাশে উড়ন্ত ছিলের মতো ঘুরে বেড়াচ্ছে কয়েক দল বাংডুলে মেঘ। চারপাশে অন্ধকার যেন এক অসীম শূন্যতার মতো গ্রামটিকে চেপে ধরে আছে। খালের পানিপূর্ণ বর্ষার বৃষ্টি তার অভ্যন্তরে জমে থাকা স্রোতের সুরে ধ্বনিত হচ্ছে। পানির ওপর ভাসমান পাতাগুলো একে একে আসছে এবং চলে যাচ্ছে, যেন জীবনের মতোই এক প্রকার অনিশ্চিত পথ। পথের সীমানা ধীরে অন্ধকারে এক ঝাপসা অবয়ব দেখা দাঁড়িয়ে বাতাসে মিলে থাকা মেঘের গর্জন গ্রামটি হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে। বর্ষার জল থমকে দাঁড়িয়ে আছে, ভিজে গেছে, ডাল পানিগুলো গুছে গেছে। গ্রামের পুরনো বাড়িগুলো যেন তাদের আধারে নিজেকে লুকিয়ে রাখছে। কিছুটা ভাঙ্গা, কিছুটা চুপচাপ পানিতে দু পা ডুবিয়ে নৌকায় বসে আছে মেহেরিন। পাশে বসা প্রাণপ্রিয় বান্ধবী উর্মি কিছুক্ষণ হলো জেনেছে 25 তারিখে মেয়েটির বিয়ে। মেয়েটাকে ছাড়া সে থাকবি কি করে? ও কি শ্বশুর বাড়ি গিয়ে ভুলে যাবে তার সখীকে? কথাটা ভাবতেই বুকে জুড়ে বয়ে গেল এক সাফা ব্যথা। দু হাতে মেহেরিনকে জড়িয়ে ধরে বলল, স্বামীর বাড়ি গিয়ে ভুলে যাস না আমাকে মেহু। মেহেরিন হাসলো। হাসিটার কি হলো? কি ছিল? কষ্ট নাকি অভিমান বোঝা গেল না। উর্মি চুলের ভাঁজে হাত রেখে বলল, জীবনেও বলবো না তোকে উর্মিমালা, ভীষণ ভালোবাসি তোকে। আমিও মেহু। তোর বিয়ের কথা শুনে আমার বউ কষার হয়ে আসছে। কথাটা বলেই উর্মি মেহেরিনকে ছেড়ে মুখের দিকে তাকিয়ে বলল, দুলাভাই কেমন মেহু? অনেক সুন্দর, তাই না? নাম কি? কোথায় থাকে? তোর সাথে আমাকে মাঝে মধ্যে দেখা করতে দিবে তো? মেহুর মুখের হাসি প্রসারিত হলো। দেখিনি আমি তাকে। সে কি দেখিসনি? নাম কি তার? জানি না। কি জানিস তাহলে? শুধু জানি সে আমার থেকে বয়সে 15 বছরের বড়। আমার শ্বশুরবাড়ির পাশের এলাকায় তাদের বাড়ি, আর লোকটা রাজনীতি করে ঢাকায়। উর্মি মুখ চুপসে গেল, মন খারাপ করে বলল, আঙ্কেল শেষ অব্দি তোর বিয়ে এক বুড়ো লোকের সাথে ঠিক করলো, আর তুইও রাজি হয়ে গেলি? পড়াশোনা করতে দিবে তো? এর চেয়ে আমার ভাইয়ের বউ হয়ে যেতে। মেহেরিন হাসলো। আপা বলেছে, আব্বা কথা বলছে এটা নিয়ে। তারা বলেছে আমাকে পড়াবে, আর বয়স তো কেবল একটা সংখ্যা। লোকটা ভালো আর সৎ হলে কাটিয়ে দেওয়াই যায়। লোকে কি বলবে জানিস? বলবে বাবার বয়সী লোকের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। তেমন তাহামরি বয়স না তার। কত হবে? 32 বোধ হয়। তোর বয়স কত জানিস? 17। বয়স ডাজ নট ম্যাটার। মনের মিল, একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, এসবই ম্যাটার করে। হয়েছে, বিয়ে হয়নি, তাকে দেখি শুনি, নামও জানিস না, আর তাতেই এত স্বামী ভক্ত। পরে তো দেখা যাবে স্বামী বলতে অজ্ঞান হয়ে যাবে। মেহেরিন হেসে বলল শব্দ করে। উর্মি দেখলো সেই হাসি। মেয়েটা হাসলে কতই না সুন্দর লাগে। স্বামী বড় দন, আজীবনের বন্ধন, বুঝলি? আম্মাকে দেখি তো, আব্বার প্রতি তার কত ভালোবাসা। তাহলে আমি কেন বাসবো না ভালো আমার স্বামীকে?
বিয়ে অবধি তো অপেক্ষা করতেই পারতি। অপেক্ষা? অপেক্ষা নামটা বিড় করে উচ্চারণ করলো মেহেরিন। লোকটার নামও সে অপেক্ষা রেখেছে। আচ্ছা বল, তোর ভাইয়ের খবর কি? চাকরি হয়েছে? কবির মন খারাপ করে বলল, এখনো হয়নি, চেষ্টা করছে। ইনশাল্লাহ হয়ে যাবে। বাড়ি যাবি? না, সন্ধ্যা হয়ে আসলো, অন্যদিন যাবনি। আচ্ছা তাহলে গেলাম। কি হয় জানাস আমাকে? আচ্ছা। লোকটার ফোন নম্বর রাখিসনি? না। বলদ নাকি তুই? আচ্ছা বাড়ি যা, রাতে কথা বলবো নি। বাসা ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে আসে। আকাশে সূর্য ডুবন্ত, অন্ধকারের আগে দিনের শেষ আলো মাখানো। আশেপাশে থেকে ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে, কানে বাজে যেন এক মেলোডি যা থামে না। হালকা শীতল বাতাসে সেই আওয়াজ আরো স্পষ্ট হয়ে উঠেছে। ডোবা থেকে ধান ফাঁসার বিদগুটে এক গন্ধ ভেসে আসছে। কাঁঠাল গাছের শাখা প্রশাখা যেন বাতাসের সাথে মিশে সুর তুলছে। এর মধ্যে হঠাৎ এলোমেলো হয়ে ওঠে পরিবেশ। পরিবেশের আগাম বার্তা বুঝে কারেন্ট চলে যায়। পুরো বাড়ি অন্ধকারে কিছুক্ষণ ডুবে থাকে। মেহেরিন মায়ের বাটন ফোনটা বের করে টর্চ লাইট জ্বালিয়ে রুমে আসে। বড় বোন শেরিন হারিকেন জ্বালায়। পুরো রুম হলদেটা আলোয় জ্বলে ওঠে। ছোট ছোট শিখা ঝলমলিয়ে উঠেছে অন্ধকারে। বোনকে দেখে শেরিন বলল, কটা দিন একটু বাহিরে কম বের হোস মেহু, আর সন্ধ্যা হলে তো বের হবিই না বাসা থেকে। শেরিন হারিকেনটা নিয়ে বাড়ির বারান্দায় আসলো। হারিকেনের আলোতে বারান্দা আলোকিত হলো। সানজিদা বেগম রুম থেকে বের হলেন ফাটি নিয়ে। মোতালেব ভুইয়া এখনো বাড়ি ফিরেনি। তখন ফিরবেন জানা নেই। ফাটিটা বিছিয়ে তাতে বসলেন। মেহেরিন রুম থেকে বের হয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল ফাটিতে। বাহিরে বৃষ্টি হচ্ছে। সানজিদা বেগম মেয়ের মাথায় হাত রেখে বলল, গতকাল বাজার থেকে শাড়ি কিনে এনেছি তোর জন্য। তোর বাপ নিজে পছন্দ করে কিনে দিয়েছে, দেখবি? মেহেরিন হাসলো। বাধ্য মেয়ের মতো উপর নিয়েছে মাথা জাকিয়ে জানালো সে দেখবে। সানজিদা বেগম শেরিনকে বলল শাড়িটা নিয়ে আসতে। শেরিন মায়ের রুম থেকে শাড়িটা নিয়ে আসলো। সানজিদা বেগম খুলে দেখালেন শাড়িটা। মেহেরিন শাড়ির দিকে তাকাতে ভুলেই গেল মায়ের মুখে হাসি দেখে। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলো তার বাবা মায়ের প্রতিটি দিন এমন হাসি মুখেই কাটুক। খুবই সাধারণের মাঝে অসাধারণ এক মানুষগুলো। মেহেরিন প্রতিনিয়ত নামাজে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে এমন দুটো মানুষকে তার বাবা মা বানিয়ে দেওয়ার জন্য। নিজেকে সুখী সুখী লাগে। মেহেরিনের পছন্দে হয়েছে শাড়ি। মেহেরিন শাড়ির দিকে এক নজর তাকিয়ে বলল, খুব। কিছুক্ষণ চুপ থেকে ফের মেহেরিন বলে উঠল, একটু জড়িয়ে ধরি তোমাকে মা। সানজিদা বেগম হাসলেন। অনুমতি নেওয়ার কি আছে, আয়। মেহেরিন ন্যানো সেকেন্ড সময়ও ব্যয় করলো না। মাকে জড়িয়ে ধরল। নুনা জল গড়ালো চোখ বেয়ে। কি করে থাকবে তার বাবা মাকে ছেড়ে সে? সানজিদা বেগম কাঁদে বেজে অনুভব হতেই মেহেরিনের মাথায় হাত রেখে বলল, কাঁদছিস? তোমাদের খুব মনে পড়বে আমার মা। পাগলি মেয়ে, কাছেই তো বাড়ি, যখন খুশি ফোন করবি। তোর বাবাকে পাঠিয়ে দিব নিয়ে আসার জন্য। মেহেরিন চুপ করে থাকলো। কথা বলে মোটেও ওই সময়টাকে নষ্ট করতে চায় না। মায়ের বুকে মাথা রেখে পাওয়া শান্তিটার মুহূর্ত থাক না এমনই নিচ্ছুক। মেহু, আমাদের কিন্তু একটু ঢাকায় যেতে হবে। মেহেরিন মাথা উঁচু করে বলল, কেন মা? তোর খালার বাসায়। আর ভুলে গেছিস তোর বাবাকেও ডাক্তারও দেখাতে হবে। ও একদম ভুলে গেছি। কবে যাবে? সামনের সপ্তাহে। মা একটা কথা বলি। বল। উর্মিকেও সাথে নিয়ে যাই। ও কখনো ঢাকা যায়নি। ওর খুব ইচ্ছে ঢাকা দেখার। নিয়ে যাই না? ওর মা যদি যেতে দেয় তাহলে নিয়ে চল। মেহেরিন মাকে আবার জড়িয়ে ধরল। গালে চুমু খেয়ে বলল, ইউ আর দ্য বেস্ট মা। পরন্ত বিকেলে রোদ যখন কোমল হয়ে আসে, সূর্য পশ্চিমে হেলে পড়ে, তখন চারপাশে একটা মায়াবী স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে। দিনের ব্যস্ততা ধীরে ধীরে স্মিত হয়। বাতাসের মধ্যে অলসতা মেশানো এক মধুর বিষাদ ছড়িয়ে পড়ে। গ্রামের পথ ধরে গরু ছাগল ফিরতে থাকে আপন গৃহে। নদীর ধারে জেলেরা নৌকা কাঁদে। কাশবনের ফাঁক দিয়ে আস্তগামী সূর্য জলসীমালের লালচে আবার ছড়িয়ে দেয়। পুরনো আম গাছের ছায়ায় বসলে মনে হয় সময় যেন থমকে আছে। কেবল বাতাসের দোলায় হারিয়ে যাওয়া দিনের স্মৃতি এসে মনের দরজায় কড়া নাড়ে। কিন্তু শহরের পড়ন্ত বিকেল ভিন্ন এক রং একা। এখানে বিকেল মানেই ব্যস্ততার বিরতি, দিনের ক্লান্তি সরিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময়। অফিসরত মানুষের ভিড়ে ফুটপাত গমগমে করে। রাস্তার ধারে চায়ের দোকানে জমে আড্ডা। ট্রাফিক সিগন্যাল দাঁড়িয়ে থাকা গাড়ির হেডলাইটে সূর্যাস্তের আবার মিশে যায়। পার্কে বসে গল্পে মেতে ওঠে বন্ধুরা। কেউ বা নির্জনে কানে হেডফোন গুঁজে হারিয়ে যায় নিজের জগতে।
শহরে পড়ন্ত বিকাল কোলাহলময়, কিন্তু তার মাঝে এক ধরনের প্রশান্তি আছে, নিয়মের মধ্যে বন্দি এক শান্তি, একটুখানি অবসর। ঢাকার জনসংখ্যা দিন দিন বাড়ছে, সঙ্গে বাড়ছে সংখ্যা, পানি সংকট, যানজট, বায়ু দূষণ, এসব তো আছে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো বৃষ্টির পর রাস্তাগুলো জলমগ্ন হয়ে পড়া। দুপুরে সংবাদ পরিবেশন কেবল বাড়ি ফিরল সোলেমান। গত সপ্তাহে খবর পেয়েছে সে এলাকার কিছু লোক ক্লাবে এসে জানিয়ে গেছে এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। একটু বৃষ্টি হলে পানি জমে যায় আর ফুটপাত দখল করে গেছে, হাঁটতে গেলেই রাস্তায় নামতে হয়। গাড়ির ধাক্কা লাগার ভয় থাকে। তারা এও বলেছে যে শুধু ভোটের সময় আসে, তারপর কারো খবর থাকে না। ইব্রাহিম মনোযোগ দিয়ে তাদের কথা শুনে সব অভিযোগ নোট করে রেখেছিল। এলাকাবাসীদের আশ্বস্ত করে বলেছে তাদের এমপি সংসদ অধিবেশনের বিষয়টা তুলে ধরবে অতি দ্রুত, আর সাথে সাথে ব্যবস্থা নিতে বলবে। আজ সোলেমান সংসদ অধিবেশনে গিয়েছিল। এটারই জন্য সিটি কর্পোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট মন্ত্রীরা আলোচনা করে জানিয়েছে সামনের সপ্তাহের মধ্যেই ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হবে আর বৈধ দখলদারের উচ্ছেদ করা হবে। আর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে 500 কোটি টাকার প্রকল্প অনুমোদন পাবে। ক্লান্ত দেহটাকে টেনে বাসে থাকে ইব্রাহিমের দিকে তাকালো সোলেমান। গম্ভীর গলায় বলল, ইয়াসিনকে মোবাইলে কল লাগাতো। ওর ঈদ খাওয়া কি এখনো শেষ হয় নাই নাকি ঈদের নাম করে হাঙ্গা করতে গেছে? আজকের রাতের মধ্যে ঢাকায় আসতে বল ওরে। ইব্রাহিম মাথা নেড়ে বলল, সে না হয় বলছি আসতে, তুই বরং ফ্রেশ হয়ে খেয়ে নে। শুনলাম তুই বাড়ি যাবি। ভাই, তা আসবি কবে? সোলেমান কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। বাড়ি যাব কেন? তোর নাকি বিয়ে শুনলাম। সোলেমানের মনে পড়ল, বিয়েটা আমি করছি না। কিন্তু কেন? তা তুই ভালো করেই জানিস। আমাদের বিয়ে করার অধিকার নেই। আমরা শুধু ফুলের সুবাস নিতে পারি, কিন্তু নিজ বাড়িতে সেই ফুলের গাছ স্থাপন করতে পারি না। এই ঘোর অন্যায়। ঘরের জন্য ঘরণী লাগবে না? না, আমার ঘর ঘরণী ছাড়াই সুন্দর। ঘরণী আসলে ঘরে আমার শোকের ছায়া বইবে। তোর মা তো ডেট ফিক্সড করে রেখেছে, না গেলে মান সম্মান কে থাকবে? আর তোর এত মায়া লাগলে তুই কি করবি? জ্ঞানের ভান্ডারের নাতি। কথাটা বলে উঠে চলে গেল রুমে সোলেমান। লম্বা একটা শাওয়ার নিল। ড্রয়িং রুমে মেড ফ্লোর পরিষ্কার করছে। মেড সোলেমানকে দেখে সালাম দিল। সালামের জবাব দিয়ে সোলেমান জিজ্ঞেস করে, চাচা কি বাসায় নেই? রুমে নেই দেখলাম যে। স্টাডি রুমে আছেন স্যার। সোলেমান সিঁড়ি উপরে উঠে করিডোর পেরিয়ে একেবারে শেষ মাথায় থাকে স্টাডি রুমে গেল। পুরো রুম জুড়ে বই আর বই। শেষের এক টেবিলের সামনে বসে খুব মনোযোগ সহকারে বই পড়ছে বাসার সুলতান। বাসার সুলতান আবার ভীষণ বই প্রেমিক মানুষ। তার সংগ্রহে বুক সেলফে না হলেও 1000 খানেকের উপরে হবে বই আছে। মাঝে মধ্যে সোলেমানকে বই পড়তে বলে বাসার সুলতান। আগে অবশ্য সোলেমান নিজেও বই প্রেমী ছিল। যখন রাজনীতি মারপিট বুঝতো না, অল্প বয়সে ছিল, রাত জেগে বই পড়তো। কোনো একজনকে রাত জেগে কবিতা পড়ে শোনাতো। বই প্রেমী হয়েছিল সেই মানুষটার জন্য। লোকে বলে বই প্রেমী মানুষদের নাকি মন সবার স্বচ্ছ থাকে, কিন্তু একজন না, অনেকজনই তা ভুল প্রমাণ করে দিল। সেই দলে সোলেমান স্বয়ং নিজ। এখন এক যুগের বেশি হলে সোলেমান বই শুয়েও দেখে না। চাচাকে নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য সোলেমান কেসে নিল। বাসা সুলতান বইটা বন্ধ করে পিছন ফিরল। ইশারায় পাশে বসতে বলল সোলেমানকে। সোলেমান চেয়ার টেনে বসলো। দেখা করতে বলেছিল। খুব ব্যস্ত ছিলে নাকি? হ্যাঁ, তেমনটাই। শুনলাম মহসিন আলী বাগড়া দিচ্ছিল সংসদে। হ্যাঁ, তবে টিকতে পারেনি। তোর সামনে টিকতে পারবে না এ আমি বেশ জানি। তা যা বলার জন্য আসতে বলা তোকে, বলো। সেটা শুনতেই আসা। আমি কদিনের জন্য বাড়ি যাচ্ছি, সামনের সপ্তাহে। তোকে সাথে করে নিয়ে যেতে বলেছে। এখন তোকে তো আর হাত পা বেঁধে সাথে করে নিয়ে যেতে পারি না। যাবি আমার সাথে? সোলেমান ঠিক বুঝতে পেরেছিল এমন কিছু কথাই তার চাচা বলবেন। সেজন্য গতকাল আসেনি। আপাতত ব্যস্ত সময় যাচ্ছে আমার, যেতে পারবো না। সামনে এক সভা আছে ছেলেপেলের, ওখানে উপস্থিত থাকতে হবে। তার উপর আবার ত্রাণ বিতরণও করতে হবে। সামনে তোর বিয়ে সোলেমান। মেয়েটাকে দেখে তো নেই, দেখার মুড নেই। তার মানে আমার সাথে যাচ্ছিস না? না। তাহলে যাবি কবে? জানি না। এজওয়ান কোথায়? ওকে আজকাল দেখা যায় না কেন? ও ঢাকার ভেতরে থাকলে তো দেখবি। কোথায় গেছে? চট্টগ্রাম। ও আচ্ছা, একটু সাবধানে চলাফেরা করতে বলো ওকে। এজওয়ানের জন্য আমাকে বেশ বিপদে পড়তে হয়। তার জন্য তো আমিও কম বিপদে পড়িনি। ছেলেটা এমন হয়েছে যে ঘাটতাড়া। ঘাট সোজা করতে বলো। আমার চেয়ে নিশ্চয়ই বেশি ঘাটতাড়া নয় সে। তুই বলে দেখ, তোকে মানে, আমাকে তো মানেই না। কেমন বাবা তুমি, যে ছেলে তোমাকে মানে না?
তোরই তো ভাই, তোর মতোই হয়েছে, শুধু চারিত্রিক বৈশিষ্ট্যটাই পায়নি, তাছাড়া সব পেয়েছে। ওটাই চেঞ্জ করতে বলো। ওটার জন্যই আমাকে সমস্যায় পড়তে হয়। এখন আসছি, ওকে তাড়াতাড়ি চট্টগ্রাম থেকে ফিরতে বলো, ঘোরাঘুরি শেষ হলে। সুলেমান উঠে দাঁড়ালো। চলে যেতে নিলে বাসার সুলতান বলল, কোথাও যাচ্ছিস? কোথায়? বেডে লম্বা একটা ঘুম দিতে। আচ্ছা, গিয়ে ঘুমা, সকালে দেখা হবে। সন্ধ্যার আলো নিয়মান রক্তিম আবার ছড়িয়ে পড়েছে আকাশের বুক জুড়ে। গোধূলির আলোয় ঢেকে যাচ্ছে দিনের শেষের ক্লান্তি, যেন প্রকৃতি ধীরে ধীরে রাতের আধারে নিজেকে সমর্পণ করছে। বাতাসে এক ধরনের বিষণ্ণতা, এক ধরনের গোধূলি সঙ্গীত বাজছে নিঃশব্দে। নদীর ধারে বসে থাকা একাকী মানুষটির চোখে হয়তো আজ কিছু প্রশ্ন জমে আছে, কিছু স্মৃতি, কিছু অতৃপ্তি, কিছু হারিয়ে যাওয়ার সময়। সব মিলিয়ে এক অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়ছে তার মনোজগতে। হয়তো কোনো অপেক্ষার গল্প, কিংবা হারিয়ে যাওয়া কারো স্মৃতির ভার, অথবা কেবলই এ সন্ধ্যার নরম আলো তাকে নস্টালজিয়া ভাসিয়ে দিতে নিয়ে গেছে। শহরের রাস্তায় বাতিগুলো জ্বলে উঠছে একে একে, দোকানপাটের ঝাপসা আলোগুলো জেগে উঠলেও সন্ধ্যার আবহ এখনো গাঢ়। পাখিরা নেড়ে ফিরেছে, বাচ্চারা খেলা থামিয়ে বাড়ির পথে হাঁটছে, আর কেউ কেউ এই সময়টাকে নিজের মতো করে উপভোগ করছে, হয়তো একটা পুরনো বইয়ের পাতায় চোখ রেখে, কিংবা এক কাপ গরম চায়ের চুমুক দিয়ে। মহাখালীর রাস্তার পাশ ঘেঁষে হাঁটছে 25 বছরের এক যুবক, হাতে তার চাকরির ফাইল। অর্থ উপার্জনের জন্য শহরে এসেছিল চাকরির সন্ধানে, অথচ টাকার লোক ছাড়া এদেশে চাকরি পাওয়া যেন বিভীষিকাময় দুর্বিষহ। মাথার ওপর বাবার ছায়া ছাড়া যে পৃথিবী বাঁচা খুব একটা সহজ নয়, তা পদে পদে টের পাচ্ছে এই যুবক। আগে কখনো ভাবিনি এমন দিন আসবে তার, যে চাকরির জন্য এর ওর কাছে দৌড়াদৌড়ি করতে হবে। কি সুন্দর ছিল সেই মুহূর্তগুলো, যখন সংসার সামলানোর কোনো চিন্তা মাথায় ঘুরপাক খেত না। মনের সুখে পড়াশোনা, বন্ধু বান্ধব আর গান নিয়ে তার কাটত সময়। এই পুরুষটির অবশ্য এক ছাত্রী ছিল, নাম তার মেহেরিন। প্রায় সময় সেই মিষ্টি মেয়েটাকে গান শিখাতো। বড্ড মিস করছে সেই দিনগুলো। বাবা মারা গেছে বছর 1 হলো, আর তাতে বাস্তবতা কত কঠিন। দৌড়গোড়ায় এসে কড়াই নেড়ে জানান দিল। তপ্ত শ্বাস পেলে ক্লান্ত দেহ টেনে মেসের দিকে পা বাড়াতে পকেটে থাকা যান্ত্রিক মুঠোফোনটা শব্দ করে বেজে উঠল। ইচ্ছা না থাকা সত্ত্বেও ফোনটা বের করতে দেখলো উর্মির ফোন। রিসিভ করলো। হ্যালো ভাইয়া। ইমন পাশে থাকা একটা বেঞ্চে বসলো। হ্যাঁ বল উর্মি। ভাইয়া কেমন আছিস? ইমনের খুব বলতে ইচ্ছে করলো, ভালো নেই আমি তোদের ছাড়া এই অচেনা শহরে, কিন্তু বলতে পারলো না। পুরুষ মানুষের বলতে নেই যে এসব। এই তো আছি ভালো, তোরা কেমন আছিস? ভালো আছি। মা কি করছে? রান্না করতেছে। কি রাতে? বাড়ির পেছন থেকে কচু শাক তুলেছিল, সেটাই জাটকা মাছ দিয়ে ভেঙে রাঁধবে। ইলিশ মাছ নেই? না। তোর চাকরি কি হলো ভাইয়া? চেষ্টা করছি রে। আচ্ছা, এখন কোথায় তুই? বাসায় ফিরছি। খেয়েছিস কিছু সারাদিন? এমন মনে পড়লো গতকাল রাতে একটা 10 টাকা দিয়ে পাউরুটি কিনে খেয়েছিল, এরপর পানি ছাড়া পেটে আর কিছুই পড়েনি। খেয়েছি। আচ্ছা রাখছি এখন, পরে ফোন দিবনি। এমন সেই মহাখালী থেকে মালিবাগ অব্দি পায়ে হেঁটে মেসে ফিরল। মালিবাগ শহরে এসেছে আজ 2 মাস হলো। 10,000 টাকা নিয়ে এসেছিল এই শহরে। আজ তার কাছে আছে মাত্র 200 টাকার একটা নোট। এই 200 টাকা দিয়ে কদিন চলতে পারবে সে তা জানা নেই। রাতে আর ইচ্ছে করলো না এই 200 টাকা ভেঙে খাবার খেতে, সেজন্য পানি খেয়ে শুয়ে পড়লো। আবার কাল ছুটতে হবে চাকরির সন্ধানে, না জানি আর কতদিন ছুটবে এই চাকরির পেছনে। পরের দিন দুপুরে আপিয়া সুলতান আসলেন মেহেরিনদের বাড়ি। মেহেরিন তখন উঠানে বসে নারকেল ছুলছিল। আপিয়া সুলতানকে মেহেরিন খেয়াল করেনি। আপিয়া সুলতান ভেতরে চলে গেলেন, একবার মেহেরিনের দিকে তাকিয়ে। মেহেরিন নারিকেলটা ছুলে পাঠানোর জন্য উদ্যত হলে সেরিন এসে মেহেরিনের হাত ধরে বসা থেকে উঠিয়ে বলল, তোর শাশুড়ি এসেছে আর তুই এখনো বসে আছিস সেখানে? চল, ডাকছে তোকে। মেহেরিন বরকে গেল, তার শাশুড়ি এসেছে। আচ্ছা, উনিও কি এসেছে? সেরিন বাহিরে কলপাড় থেকে মেহেরিন
কে হাত ধুয়ে আসতে বলল। মেহেরিন হাত পা মুখ ধুয়ে আসতে সেদিন তাকে নিয়ে মায়ের ঘরে গেল। চোখ পড়ল ভদ্রমহিলাকে মেহেরিনের। কালো বোরকা পরিহিত ভদ্রমহিলার মুখ থেকে নেকাব সরালো। মেহেরিনকে দেখেই তার মুখে হাসি ফুটল। ইশারায় পাশে বসাতে বলল। সেদিন বোনকে বসিয়ে দিল। আফিয়া সুলতান মেহেরিনদের বাসায় এসেছে মেহেরিনের জন্য কিছু গয়না নিয়ে। এগুলোর দাবিদার একমাত্র সোলাইমানের বউ। গয়নাগুলো সাইড ব্যাগ থেকে বের করে মেহেরিনের সামনে ধরে বলল, এসব তোমার শাশুড়ির, এসব তোমারই প্রাপ্য। এই গয়নাগুলো পরিও বিয়েতে, কেমন? মেহেরিন বাধ্য পেয়ের মতো মাথা নাড়ে কাত করলো। আর কিছুক্ষণ কথাবার্তা বলে ভদ্রমহিলা চলে গেলেন। সেদিন মেহেরিনের হাত থেকে গয়নাগুলো নিয়ে উল্টে পাল্টে দেখল। বেশ ভারী গয়না এগুলো, অনেক স্বর্ণ আছে। সন্ধ্যার দিকে সেদিনের স্বামী অনেক আসলো এ বাড়িতে। বউ তাহার আজ 1 সপ্তাহ হলো বাপের বাড়ি, সেজন্য বউকে তার দেখতে আসা। বাড়ির উঠোনে আসতে একমাত্র শালী মেহেরিনের সাথে তার সাক্ষাৎ হলো। আগেই শুনেছে তার শালী সাহেবের বিয়ে ঠিক হয়েছে। শালী সাহেবাকে একটু রাগানোর জন্য এগিয়ে গেল। কি ব্যাপার মেহেরিন, শুনলাম তোমার বিয়ে সামনে? মেহেরিন দুলাভাইয়ের গলার আওয়াজ শুনে চকিত ঘাড় ঘুরালো। খুশিতে আত্মহারা হয়ে বলল, ভাই আপনি? হ্যাঁ আমি। বউটাকে তো রেখে দিয়েছ, তাকে ছাড়া যে আমার এক মুহূর্ত চলে না, সেটা কি ভুলে যাও? চলেন ভেতরে। সেদিন অনেককে দেখে অবাক হলো। দুপুরে ফোনে তার সাথে কথা হলো। কই, তখন তো বলেনি সে আসবে। সঞ্জিদা বেগম মেয়ের জামাই আসায় ফের মাংস ছড়ালেন ছুলো। খুব একটা ভালো তরকারি রাঁধেনি রাতের জন্য। সেসব জামাইয়ের পাতে তো আর দেওয়া যায় না। রাত 9টার দিকে মোতালেব ভূঁইয়া বাড়ি ফিরলেন। জামাই মেয়েদের সাথে নিয়ে রাতের খাবার খেয়ে উঠানে ফাটি বিছিয়ে বসলেন। মূলত মেহেরিনের বিয়ের বিষয় নিয়ে কথা বলছেন। অনেককে খোঁজ খবর নিতে বলেছিল ছেলের সম্পর্কে, যার সাথে মেহেরিনের বিয়ে হতে যাচ্ছে। অনেক সেজন্যই আজ এসেছে। অনেক খোঁজ খবর নিয়ে যা জানতে পারলো সেসব শ্বশুরকে জানালো। ছেলে বেশ ভালোই, এমপি, বেশ নামডাক আছে রাজনীতিতে। শুধু একটাই সমস্যা, সেটা হলো ছেলে গ্রামের বাড়িতে আসে না, ঢাকায় থাকে ছোট চাচার সাথে। মোতালেব ভূঁইয়া চিন্তায় পড়ে গেলেন। বোনের জোরাজোরিতে তো বিয়ে হলো, বিয়ের পর ছেলে কি তার মেয়েকে ঢাকায় নিয়ে যাবে? সারা রাত আর দু চোখের পাতায় এক করতে পারল না মোতালেব ভূঁইয়া। ভোরের দিকে অনেক চলে গেল। দুপুরে উর্মি আসলো মেহেরিনদের বাড়ি। মেহেরিন উর্মিকে সব দেখালো। তার শ্বশুর বাড়ি থেকে তার জন্য কি কি নিয়ে এসেছিল তার শাশুড়ি। উর্মি দেখলো সব। মেহেরিন সব উর্মির শরীরে দিয়ে দেখলো কেমন লাগে তার উর্মি মেলাকে। উর্মির শরীরে কেমন যেন এই গয়নাগুলো বিঁধল। তড়িগড়ি করে শরীর থেকে গয়নাগুলো খুলে ফেললো মেহেরিন। কারণ জিজ্ঞেস করলো। উর্মি জানালো অস্বস্তি হচ্ছিল এত ভারী গয়নায়। আসলে তাই হচ্ছিল উর্মির। মেহেরিন উর্মিকে নিয়ে ছাদে চলে গেল। উর্মি আকাশের দিকে তাকিয়ে আছে। মেহেরিন জিজ্ঞেস করলো, শাশি বকেছে? তাহলে? ভাইকে খুব দেখতে ইচ্ছে করছে। ভাইয়া বোধ হয় ভালো নেই ওই শহরে। মুখ ফুটে হয়তো বলছে না আমাদের, কিন্তু ভাইয়ের কণ্ঠ শুনলে বুঝতে পারি। কিভাবে চলছে কে জানে। টাকা পয়সা তো এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। সেই স্বপ্নই দেখে চলছি গত 1 বছর ধরে, অথচ কিছুই ঠিক হচ্ছে না। মেহু, আর একটু ভরসা রাখ আল্লাহর উপর। আর শোন, একটা সুখবর আছে তোর জন্য। কি? আমরা ঢাকা যাচ্ছি, যাবি তুই? আম্মাকে আমি বলেছি তোকে নিয়ে যাব। আম্মা রাজি হয়েছে। সত্যি? কিন্তু আমার আম্মা কি আমায় যেতে দিবে? আরে দিবে, বলবি ইমন ভাইয়ের সাথে দেখা করবি। সত্যি দেখা করব? কাছে থাকলে দেখা করিয়ে দিব। আচ্ছা, আমি আম্মাকে রাজি করাতে গেলাম। মেহু, রাস্তাঘাটে আজকাল অনেক প্রেমিক প্রেমিকা দেখা যায়। শহর এলাকার রাস্তাঘাটে বোধহয় এসব প্রেমিক প্রেমিকার জন্যই বানানো হয়েছে। গাড়ির জানালা দিয়ে একবার বাহিরে তাকিয়ে সেটাই দেখলো সুলেমান। এক ছেলে এক মেয়েকে রাস্তার মাঝে হাঁটু গড়ে বসে প্রপোজ করছে। চারিদিকে গাড়িগুলো থেমে গেছে। সুলেমানের কপালের রাগ স্পষ্ট হলো। রাস্তায় ট্রাফিক পুলিশ কই? ওই ছেলে মেয়ে দুটো কি ইচ্ছে করলো ছড়িয়ে দাঁত ফেলিয়ে জ্যামে থাকা গাড়িগুলোকে দেখাতে। ইয়াসিনকে উদ্দেশ্য করে বলল, সংসদ গিয়ে বক বক করে বিল ফাঁস করিয়ে রাস্তাঘাট বানাই কে রাস্তার মাঝে এসব রোমিও জুলিয়েট প্রেম ভালোবাসা দেখার জন্য? ইয়াসিন পরকে গেল। ভীরু চোখে বলল, না না ভাই,
তাহলে গাড়িতে বসে আছিস কেন এখনো? ইয়াসিন সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে বলল, এখন কি করবো ভাই? এক্ষুনি সরিয়ে এই দুটোকে রাস্তার সামনে থেকে সরানোর ব্যবস্থা করবি। আমি গাড়ি থেকে বের হলে এদের প্রেম ভালোবাসা কিন্তু ছুটাই দিব, সাথে তোকেও দেখে নেব। করোনায় এত মানুষ মরলো, এরকম 2-4টে রোমিও জুলিয়েট সাপ্রিটা মরতে পারলো না? ইয়াসিন সুলেমানের আদেশ মোতাবেক ছেলে মেয়ে দুটোর সামনে গিয়ে নিজেকে শক্ত করে ধমক দিয়ে বললে, এই ছেলে মেয়ে, প্রপোজ করার জন্য আর জায়গা পাওনি পৃথিবীতে? নর্দমায় গিয়ে প্রপোজ করো, বন জঙ্গলে গিয়ে করো, প্লেনের পাখায় বসে করো, সমস্যা নেই আমাদের। তবে এখন এই মুহূর্তে রাস্তার মাঝখান থেকে সরে বলছি। পেছনে তাকিয়ে দেখেছ কত বড় লাইন লেগে গেছে গাড়ির? এই মহামারীর ভেতরেও তোমাদের ফেম পিড়িতে ভাবে উপচে পড়ছে কেন রাস্তাঘাটে? করোনা তোমাদের চোখে দেখে না নাকি? ছেলেটা উল্টে ইয়াসিনকে অপেক্ষা করে বলল, জাস্ট 5 মিনিট ব্রো, ও ফুলটা নিয়ে নিলেই আমি সরে যাব রাস্তা থেকে। ইয়াসিনের ইগোতে বাঁধলো। ইয়াসিনকে অপেক্ষা করতে বলছে ছেলে? চিনে এই ছেলে ইয়াসিনকে? সাহস কত বড়! সহসা ছেলেটার হাত থেকে ফুলটা কেড়ে নিয়ে মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলল, নকশা করার জন্য রাস্তার সাইডে জায়গা আছে, যাও সাইডে যাও যত সব। ছেলেটা তেড়ে উঠল, কত বড় সাহস! এই লোকটা তার গার্লফ্রেন্ডকে ফুল দিল? এই মিয়া, আপনি আমার গার্লফ্রেন্ডকে ফুল দিলেন কেন? আপনার হাত দিয়ে? তাহলে কি আমার ঠোঁটখানা দিয়ে তোর গার্লফ্রেন্ডের গালে চুমু এঁকে দিব? যদি চাস তাহলে বল, আমি রাজি আছি। ক্লোজ আপ দিয়ে দাঁত মেজে এসেছি, দিব চুমু। ছেলেটা তেড়ে আসতে চাইলে মেয়েটা ছেলেটার হাত টেনে নিয়ে যায়। ছেলেটা ইয়াসিনকে বকতে বকতে চলে গেল। তপ্ত শ্বাস ফেলল ইয়াসিন। কি দিনকাল এসে পড়লো! বেলাহাজ ছেলেপেলেগুলোর রাস্তাঘাটে মানুষের ভোগান্তি সৃষ্টি করে বিন্দাসের রঙ্গলীলা করে চলছে, অথচ ইয়াসিনের জীবনে প্রেম পীড়িতের দেখা নেই। শালার মন্দার কপাল, বিড়বিড় করে বলল। তারপর মনে পড়লো সুলেমানের কথা। ভাই বলছে প্রেম পীড়িতের চক্করে না পড়তে। নিজেকে জাড়া দিয়ে মাথার চুলগুলো পেছনে ঠেলে দিয়ে এক ছেলে মেয়ের উদ্দেশ্যে বললে, শিক্ষার অভাব আছে এদের, বেয়াদব ছেলে পেলে প্রেম পীড়িত করে। চাহ! জীবন সে যেন দেওয়ালে ঝুলন্ত ঘড়ির কাঁটার মতো নিরন্তর প্রভাবিত হয়। কখনো সে থমকে দাঁড়ায়, কখনো আবার এক অদৃশ্য তাড়নায় দ্রুত বয়ে চলে। সময়ের এই অমোঘ গতি কখনো অতৃপ্ত, কখনো বা পরিপূর্ণ। মাঝে মাঝে এমন অনুভূতি হয় যেন সব কিছু হাতের মুঠোয়, আবার কখনো মনে হয় এক মুহূর্তে আমাদের নিয়ন্ত্রণে নেই। এই ধ্রুবক পরিবর্তন যেন এক দৃশ্যমান অসীমতর অংশ। জীবনের কনভয় কখনো শান্ত, কখনো অসংযত, কিন্তু অস্থিরতা ও শান্তিতে এক অদ্ভুত রকমেরই সম্পর্ক নিহিত থাকে। সময়ের প্রতি আমাদের নিরন্তর সেবা, একটি সেকেন্ড, একটি সিদ্ধান্ত, একে হয়তো জীবন বলেন, যা কখনো সঠিক পথে চলে, আবার কখনো অন্ধকারে হারিয়ে যায়। বইয়ের স্তূপে মুখ গুজে আপন মনে কিছু ভেবে চলছে মেহেরিন। কাল তারা ঢাকায় যাবে শুনেছ, লোকটাও তো ঢাকায় থাকে। বোনের থেকে নাম ঠিকানা জেনে দেখা করার চেষ্টা করবে। খুব তো সেদিন উর্মিকে বলল, বয়স কোনো ম্যাটার করে না, এখন যদি সত্যি সে দেখতে বুড়ো হয় তখন? আজ আপনার কাছে জিজ্ঞেস করবে ওই লোকের ব্যাপারে। দুপুর পেরিয়ে বিকেল হলো, সেলাই মেশিনে ছেড়ে ছেড়ে উঠে দাঁড়ালো ইতি বেগম। সেই সকাল 12টার দিকে বসেছিলেন মেশিনে জামা কাপড় বানাতে। কলসি থেকে পানি ভরে হাঁক ছেড়ে উর্মিকে ডেকে জিজ্ঞেস করলো রান্না বসিয়েছে কিনা। উর্মি রান্নাঘর থেকে জানালো ভাত বসিয়েছে চুলায়। ইতি বেগম রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গেল। উর্মি তরকারি কাটছে আর চুলায় ভাত। ইতি বেগমের চোখ গেল পাতার বস্তার দিকে। পাতাও ফুরিয়ে আসলো বলে বাহির থেকে একটা ছালার বস্তা নিয়ে ইতি বেগম বললেন, আমি পাতাগুলো আনতে গেলাম উর্মি, হাত ভাত হলে তরকারি বসিয়ে দিস। ব্যবসায় লস খেয়ে প্রচুর ঋণী হয়েছিল সে, তার মধ্যে অতিরিক্ত মানসিক চাপে একদিন হার্ট অ্যাটাক করে পরলোক গমন করে উর্মির বাবা। বাড়ির জায়গা ব্যতীত অন্য সব জায়গাগুলো পানির দামে বিক্রি করে দেনা পরিশোধ করতে হয় ইমনদের, যার ফলে বাড়ির জায়গা ছাড়া আর কোনো জায়গা সম্পত্তি তাদের নেই। উর্মি ভাত হলে আলু ভাজি করবে, আলু ভাজি দিয়েই রাত আর সকালটা পার করতে হবে। এমন দিন উর্মিদের এসেছে, ঘরে এক টুকরো মাছ মাংস কিছুই নেই, সব শেষ। সংসারটা বাবা মারা যার পর থেকে উর্মির মা ইতি বেগম দর্জির কাজ করে চালিয়েছে। আজকাল শরীরও তার ভালো না।
উর্মির মাকে বলাও হয়নি ডাকা যাওয়ার কথা, অথচ কাল মেহেরিনরা ডাকা যাবে। আজ যে করেই হোক মাকে সে বলবে, ভাইয়ের কথা বললে না করতেই পারবে না। মেহেরিন ব্যাগে নিজের জামা কাপড় সহ বাবা মায়ের জামা কাপড় ভরে নিল। সেরিন যাবে না, সেরিন বাসায় থাকবে, অনেক আসবে, রাতে থাকবে। মেহেরিন রাতে না ফেরা অবধি গতকাল ভোরে তাদের রিজার্ভ করা গাড়ি আসবে। উর্মি তো এখনো কিছু জানালো না, মেয়েটা যে যেতে পারবে না তাহলে। ফোনের আওয়াজ পেয়ে ভাবলেন তার ছেলে ফোন করেছে, সেজন্য খুশি হয়ে ফোন ধরতে দেখলো মেহেরিনদের নম্বর। ইতিমেঘনের মুখ চেপসে গেল। উর্মিকে ডেকে বলল, মেহেরিন ফোন করেছে। উর্মি দৌড়ে আসলো, ফোনটা নিয়ে বারান্দায় আসলো। মেহেরিন জিজ্ঞেস করলো, কিরে যাবি না? কাল তো ভোরে বের হব। উর্মি চুপসানো মুখ নিয়ে বলল, মাকে বলতেই পারিনি মেহু। আচ্ছা ফোনটা শাসিকে দে। উর্মি ফোনটা মায়ের সামনে রেখে বলল, মা মেহু কথা বলবে। ইতি বেগম ফোনটা কানে নিল। মেহেরিন সালাম দিয়ে বলল, কেমন আছো শাসি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি? এই তো ভালো আছি। চাচি একটা অনুমতি লাগতো। কিসের? কাল আমরা ডাকা যাচ্ছি খালার বাসায়, উর্মিকেও নিয়ে যেতে চাচ্ছি আমার সাথে। ইমন ভাইয়া তো ঢাকায় থাকে, উর্মি ইমন ভাইয়াকে দেখতে চায়, মানা করো না। ইতি বেগম উৎফুল্লতা নিয়ে বলল, ইমনের লগে দেখা হইব? হ্যাঁ, ভাইয়ার নাম্বারটা একটা খাতায় লিখে দিও উর্মিকে, আর সকালের ভোরে গাড়ি ছাড়বে। উর্মিকে জামা কাপড় গুছিয়ে রাখতে বলো। থাকবি কতদিন? 5-6 দিন চাচি। আব্বাকে ডাক্তার দেখাবো তো? ও আচ্ছা, আমি বলতাছি গুছিয়ে রাখতে, একটু ইমনের খোঁজ এনে জানাস আমাকে। আচ্ছা চাচি, এখন তাহলে রাখি। ইতি বেগম ফোন কেটে উর্মিকে জামা কাপড় গুছিয়ে নিতে বলল। উর্মি তো বেজায় খুশি, জামা কাপড় গুছিয়ে নেয় ছোট্ট ব্যাগে। এই প্রথম তার ঢাকা যাওয়া। খুব ভোরের দিকে উর্মি রেডি হয়ে নিল, কালো বোরকা, মুখে নেকাব পড়া, হাতে তার ব্যাগ। ইতি বেগম মেহেরিনদের বাসা অব্দি গিয়ে আসলো। মেহেরিনের মায়ের হাত ধরে বলল, মেয়েটাকে সাথে সাথে রাখতে। মেহেরিনের মা সানজিদা বেগম আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, তুই সাথে সাথেই রাখবো। মেহেরিনের পরনেও কালো বোরকা, মুখে নেকাব। গ্রামের মেয়েদের কোথাও যাওয়া আসার জন্য বোরকা এটাই একমাত্র পোশাক। মেহেরিন উর্মির হাত ধরল, শাশির দিকে তাকিয়ে বলল, এই যে তোমার মেয়ের হাত ধরছি, সোজা বাসায় গিয়ে ছাড়বো। মোতালেব ভূঁইয়া বড় মেয়েকে সাবধানে থাকতে বলে বউ মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লেন। বাড়ির সামনে প্রাইভেট কার এসে দাঁড়িয়েছিল, সেই কারে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ঢাকায় এসে কাঙ্ক্ষিত বাড়িতে এসে পৌঁছাতে দুপুর গড়িয়ে যায়। মেহেরিন খালা তানজিলা বেগম মতিঝিলের বাসার 7তলা বিল্ডিংয়ের মালিক। সে 27 বছর আগে ভালোবেসে বিয়ে করেন আলমগীর হোসেনকে। পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন পালিয়ে। প্রেম ভালোবাসা সব ভালো নজরে দেখা হয় না বিয়ের আগে গ্রামে, যার কারণে তানজিলা বেগমের পরিবারের বিষয়টা ভালো নজরে দেখেনি। আর তানজিলা বেগমও ঘাটতেরা আলমগীর হোসেনকে ছাড়া কাউকেই বিয়ে করবেন না। তাই বাড়ি থেকে পালিয়ে চলে আসেন আলমগীর হোসেনের হাত ধরে। আজ অবধি তানজিলা বেগম বাবার বাড়িতে যেতে পারেননি। তার বাবা আজও তাদের মেনে নেয়নি। তানজিলা বেগমের 2 ছেলেকে অবশ্য আদর করেন তানজিলা বেগমের পরিবার। বড় ছেলে তেহরান এবার মাস্টার্স করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছোট ছেলে তানবীর এবার ক্লাস 10-এ পড়ে। মেহেরিনের এক ব্যাচ জুনিয়র। মেহেরিনরা বাসায় আসতে দেখতে পায় তার খালার এত আয়োজন, ডাইনিং টেবিল ভর্তি হরেক রকমের খাবার। এখন বাসায় আছে তানজিলা বেগম আর তানবীর। মেহেরিন উর্মিকে নিয়ে ফ্রেশ হয়ে উর্মি ইতস্ত বোধ হচ্ছে, এই প্রথম ঢাকায় আসা, বেশ বড় লোক ওনারা, টের পেয়ে গেছে উর্মি। মেহেরিন টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কিছু ভাবছিস? কি? ওনারা অনেক বড় লোক, তাই না? তা বলতে পারিস, কিন্তু কি হয়েছে এতে? আমার ইতস্ত লাগছে, আমি আছি তো বোকা। তানজিলা বেগম এসে মেহেরিন আর উর্মিকে ডেকে গেল খেতে আসার জন্য। মেহেরিন উর্মিকে নিয়ে আসলো খাবার ঘরে। তানবীর বসেছিল আগে। মেহেরিনকে দেখে বলল, এই মেহু আপু, এখানে বসো, অনেক গল্প আছে তোমার সাথে। মেহেরিন তানবীরের পাশে চেয়ার টেনে বসে পাশে উর্মিকে বসতে বলল। উর্মি বসলো। তানজিলা বেগম সবাইকে সযত্নে খাবার বেড়ে দিল। মেহেরিন, তানবীর, উর্মি আগে ভাগে খেয়ে রুমে চলে আসলো। তেহরান এখনও ভার্সিটিতে। তানবীর মেহেরিনের সামনে দাঁড়িয়ে বলল, কিরে আপু, তোমার বলে বিয়ে? মেহেরিন ছোট্ট করে জবাব বলল, দুলাভাই কি করে? রাজনীতি। কি? মৃদু চিৎকার করে বলল তানবীর, চমকাচ্ছিস কেন?
তোমার কপালে তাহলে ফুরলো। রাজনীতি করা লোকজন ভালো হয় না আপু, এরা মানুষ খুন করে, চাঁদাবাজি করে, যেখানে সেখানে মারপিট খায়ও। খালুজান কেন তোমায় এমন লোকের সাথে বিয়ে দিচ্ছে? মেহেরিন তানবীরের কথা শুনে চুপ হয়ে গেল। আসলেই কি উনি এসব করে? তাহলে সংসার করবে কি করে মেহেরিন? তবুও নিজেকে আশ্বস্ত করলো তার বাবা নিশ্চয়ই ভালো কিছু জেনে শুনে রাজি হয়েছেন মেয়েকে এমন পুরুষের সাথে বিয়ে দিতে। শুধু তাই নয় তানবীর, লোকটা মেহর থেকে 15 বছরের বড়। আল্লাহ, তাই নাকি? সব দিক দিয়ে কপাল পুড়েছে আপু তোমায়। বাবা মেয়ে ভুলবে তোমাদের। দেখো রাজি কেন হলে? আমি আগে জানলে তো ভাইয়াকে বলে খালুজানের সাথে কথা বলে ভেঙে দিতাম বিয়েটা। আমার বাবার উপর পুরো ভরসা আছে তানবীর, উনি ভালো কিছু ভেবেই রাজি হয়েছেন। তুই আমার কথা ছাড়, তোর কথা বল। আমি আর কি বলবো? আমার খবর সবসময় 12টাতেই আটকে থাকে। কেন? বাদ দাও আমার কথা, আগে বলো আমার দুলাভাই কোথায় রাজনীতি করে, কোন এলাকার ছেলে সে? শুনেছে ডাকাই করে, নাম কি? জানি না। কি জানো তাহলে? কিছুই জানি না তার সম্পর্কে। না জেনেই রাজি হয়ে গেলে? বাবা জানে তো। সংসার কি খালুজান করবে? করব আমি, কিন্তু আমার সকল ভরসার জায়গা সে। চোখ বন্ধ করেন তাকে বিশ্বাস করি। ব্যাকডেটেডই রয়ে গেলে তুমি। আজকাল কেউ সব বাবা মায়ের পছন্দের উপর ছেড়ে দেয়, তাও আবার জীবনসঙ্গী নিয়ে। আমি হতেও চাই না তোদের মতো আপডেটেড, আমি ব্যাকডেটেডই ভালো। আচ্ছা চলো সন্ধ্যায় মোড়ে খেতে যাই, এর মধ্যে ভাইয়াও চলে আসবে। কোথায় গেছে উনি? একটা কাজে গেছে ভাইয়া, তোমরা থাকো, আমি সাইমুলের বাসা থেকে একটু আসতেছি, সন্ধ্যার আগেই ফিরব। আমাকে রেখে যাবে না কিন্তু। তানভীর চলে যাওয়ার পরপরই তেহরান আসে বাসায়। বসার গেলে খালা খালুকে দেখে সালাম দেয়। মাকে জিজ্ঞেস করে মেহেরিন এসেছে? হ্যাঁ, রুমে। তেহরান মুচকি এসে তানভীরের রুমে যায়, দরজায় টোকা দিয়ে বলে আসবো? উর্মি চমকে ওঠা চমকি পুরুষালী গলা শুনে পেছনে তাকিয়ে তেহরানকে দেখিস স্বস্তির নিঃশ্বাস পেলে। তেহরান দেখতে 6 ফুট লম্বা, ফর্সা গালবর্ণ, ছড়া কাদার চিপে গড়ন, মুখে সবসময় হাসি ঝুলে থাকে, নাক খাড়া, থুতনিতে হালকা কাঠ বড় ডেউ খেলানো চুল। তেহরান তানবীরের সাথে আগে থেকে হালকা পরিচয় উর্মি। তেহরানরা বেশ কয়েকবার মেহেরিনদের বাসায় গিয়েছিল। তেহরান পুরো রুমে চোখ বুলিয়ে মেহেরানকে দেখতে না পেয়ে এগিয়ে এসে বলল, তুমি এসেছো উর্মি? ওয়েলকাম টু আওয়ার ঢাকা সিটি। মেহেরিনের বেস্ট ফ্রেন্ড। মেহেরিন কোথায়? ওয়াশরুমে। তেহরান বিছানায় আয়েশ করে বসে শব্দ করে বলল, মেহু তাড়াতাড়ি বের হ। মেহেরিন ওয়াশরুম থেকে বের হলে তেহরান বলে ওঠে, কিরে, হবু জামাইয়ের সাথে দেখা করতে ঢাকায় এসেছিস? মেহেরিন তপ্ত শ্বাস ফেলে বলল, যার নাম ঠিকানা জানি না, তাকে দেখি কি করে? আহাগো অসহায় মেয়েটা, রেডি হয়ে নে। কেন? মোড়ে খেতে যাব। উর্মিমালা, তুমিও রেডি হও। এটা তো তোমার ফার্স্ট আসা ঢাকা, তাই না? যতটা পারি ঘুরিয়ে দেখানোর ট্রাই করব। এই সময় বাহিরি জিনিস খাওয়া কি ঠিক হবে? করোনার যা প্রকোপ। আরে দূর, করোনার দৌড়লে মরে যাব, শহীদি মরণ হবে আমাদের। আপনার মাথা হবে। বক বক না করে রেডি হও। মেহেরিন উর্মি বোরকা নেকাব পরে রেডি হয়। তেহরান অপেক্ষা করলো না তানবীরের ফেরার। করোনা তাতে কি? বৃদ্ধ লোকজনের টঙের দোকানে চা খাওয়া, গল্প গুজব করা বন্ধ হয়নি। যখন হুট করে পুলিশ চলে আসে তখন পট করে দৌড়ে পালায়। তেহরান জিজ্ঞেস করলো, কি খাবে তোমরা? মেহেরিন বলল, আপনি যা খাওয়াবেন। ওকে চলো তাহলে ফুচকা খাওয়া যাক। আমি ফুচকা খাই না। তাহলে কি খাও উর্মি? চটপটি। আচ্ছা চলো। একটা ফুচকার স্টলের সামনে এসে দাঁড়ালো। তানবীরের ফোন আসায় মেহেরিন একটু সাইডে চলে গেল কথা বলতে। মেহেরিনকে বলে গেল অর্ডার দিতে। ফুচকার স্টলের সামনে দাঁড়িয়ে আছে এক লোক। উর্মি ব্যাবাচাকা খেয়ে গেল। এত স্মার্ট ছেলে কি না ফুচকা বিক্রি করে? মামা, 2টো ফুচকা আর একটা চটপটি দিন। ইয়াসিন আচমকি মামা ডাক শোনায় ভয় পেয়ে গেল। ইয়াসিন একটা কাজে এসেছিল মতিঝিল। ফুচকার একটা দোকান দেখে লোভ সামলাতে না পেরে পড়ে এসেছে খেতে। ইয়াসিন উর্মির দিকে তাকালো। কালো বোরকা নেকাব পরা 2জন মেয়ে দাঁড়িয়ে আছে। ইয়াসিন উর্মিকে উদ্দেশ্য করে বলল, আমাকে বলছেন? উর্মি বিরক্ত হয়ে বলল, হ্যাঁ মামা, আপনি ছাড়া তো আর কেউ নেই এখানে। ইয়াসিনের চোখ মুখে হালকা রাগের আভাস দেখা গেল। এই বেয়াদব মেয়ে, তাকে মামা ডাকছে?
তার উপর ফুচকাওয়ালাও ভাবছে সে নিজেই এসেছিল ফুচকা খেতে, এখন হয়ে গেল ফুচকাওয়ালা। এই মেয়ে, আমাকে দেখে আপনার ফুচকাওয়ালা মনে হয়? সত্যি কথা বলবো, আসলে আপনাকে দেখে মনে হয় না আপনি এসব বিক্রি করেন। তাহলে বলেছেন কেন? আশ্চর্য, খেতে এসেছি তো, বলবো না দিতে? সরি ভাই, একটু দেরি হয়ে গেল আসতে। কথাটা বলতে বলতে দোকানদার চলে আসলো। টাকা বাঙাতে গিয়েছিল দোকানদার। ইয়াসিন টাকাটা নিয়ে উর্মির দিকে তাকিয়ে বলল, উনি হচ্ছে দোকানদার, ওনার কাছে যান। ইয়াসিন চলে গেল। মেহেরিন তপ্ত শ্বাস ফেলল। দোকানদারকে বলল দুটো ফুচকা আর একটা চটপটি দিতে। এর মধ্যে তেহরানও চলে আসলো। তিনজনে খেয়ে নিল। তেহরান মেহেরিনদের নিজের প্রাইভেট কারে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলো। তেহরান কার্জন হলের দিকে সে বলল, দেখো মেহেরিন, লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্ন এই বিশ্ববিদ্যালয়, কিন্তু আমার না। তুমি তো ডক্টর হবে। এখন থেকে পড়া শুরু করো মেডিকেলের জন্য। চেষ্টা করব। এশার আজানের আগ দিয়ে বাড়ি ফিরে আসলো তেহরান ওদের নিয়ে। ক্লান্ত শরীর নিয়ে পার্টি অফিসে বসে আছে সুলেমান। আগামীকাল বিকেলে শাহবাগে ত্রাণ বিতরণ করা হবে। ওখানে অবশ্য সুলেমান যাবে না, ইব্রাহিম বিতরণ করাবে। সব শুকনো সামগ্রী, চাল, ডাল, তেল, মাস্ক, স্যানিটারি কিনে প্যাকেট করা শেষ। প্রায় 1.5 লাখ টাকার মতন খরচ হয়েছে গতকালকের জন্য। এমপি হওয়া তো আর মুখের কথা না, আগে জনগণের ভরসার জায়গা হবে, তারপর না অন্য কিছু। আর এই আসনের সব লোকেই ভরসা আছে সুলেমানের ওপর, কারণ সুলেমান তার বাপ চাচার থেকেও তুখোড় খেলোয়াড়। সুলেমান যদি ভোটের সময় নিজের পছন্দ না করে, তারপরেও সে জিতে যাবে, এতটাই কনফিডেন্স সে তার আসন নিয়ে। টেবিলের উপর থাকা ফোনটা বেজে উঠল। ইব্রাহিম ফোন ধরেছে। সুলেমান রিসিভ করে কানে নিতেই ইব্রাহিম বলল, কাল 4টার দিকে বিতরণ করবো, আর হ্যাঁ, ফ্রেশ মিডিয়াও আসবে। গুড। কথাটা বলেই সুলেমান ফোন কেটে দিল। রাত এখন 8টা বাজে। রাতের শহরটা গ্রামের চেয়ে অনেক আলাদা। শহরে বাহিরে কৃত্রিম আলো জ্বালানো হয়, যা পুরো শহরকে আলোকিত করে রাখে, কিন্তু গ্রামে তা দেখা যায় না। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মেহেরিন, উর্মি, পাশে তানভীর বকবক করছে। কেন তাকে ছাড়াই চলে গেল তারা? বিছানায় ল্যাপটপে কাজ করছে তেহরান। পাশের ঘরে মোতালেব ভূঁইয়া, সানজিদা বেগম, তানজিলা বেগম আর আলমগীর হোসেন বসে গল্প করছেন। আগামীকাল ডক্টর দেখাতে যাবেন, তেহরান যাবে সাথে। প্রায় সব সময় মোতালেব ভূঁইয়াকে ঢাকায় আসতে হয় ডক্টর দেখানোর জন্য। মেহেরিন আসলো রুমে। মায়ের থেকে বাটন ফোনটা নিয়ে রুমে এসে উর্মির দিকে বাড়িয়ে দিয়ে বলল, ইমন ভাইকে ফোন করো। শোনো, উনি কোথায়? আমরা দেখা করব কি কাল? উর্মি মুখে হাসি ফুটলো। ফোনটা নিয়ে কাগজে লিখে আনা ভাইয়ের নম্বরটা তুলে ভাইকে ফোন করলে। ইমন রাস্তার ধারে দাঁড়িয়ে 10 টাকা দামের একটা পাউরুটি খাচ্ছিল। আচমকিক মেহেরিনের মায়ের নম্বর দেখে ব্রু কুঁচকালো। ফোনটা রিসিভ করে ফোন কানে নিয়ে বলল, হ্যালো ভাইয়া, আমি উর্মি। মেহেরিনের ফোন দিয়ে ফোন করলে যে? বাসায় ফোন। কি হয়েছে ভাইয়া? আমি ঢাকায়। ইমন বিস্ময় হয়ে বলল, কি? হ্যাঁ, মেহেরিনের সাথে এসেছি। চাচা চাচি এসেছে ডক্টর দেখাতে। ভাইয়া তুই কই থাকিস? দেখা কর না, কতদিন হলো তোকে দেখি না, খুব দেখতে ইচ্ছা করছে। ঠিক আছে, ঢাকার কোথায় তুই? মেহেরিন এই জায়গার নাম কি? পাশ থেকে তেহরান বলল, মতিঝিল। তোমার ভাইকে বলো শাহবাগ আসতে। ভাই, শাহবাগ আসতে পারবা? আচ্ছা, বিকেলের দিকে আসবো না। উর্মি ফোন কেটে দিল। ইমন কি করবে বুঝতে পারলো না। এতদিন পর বোনকে দেখবে, অথচ হাতে তার টাকা পয়সা নেই। খালি হাতে কি করে দাঁড়াবে তার? আর মেহেরিন ওর সাথে আসবে নিশ্চয়ই। পকেটে আছে 50 টাকার একটা নোট। এটা দিয়ে তো কিছুই হবে না। মেসের কারো কাছে কি টাকা চাইবে? তারা বোধ হয় দিবে না। কবে চাকরি মিলবে ভাগ্যে? এত অসহায় লাগছে নিজেকে, যা বলার বাহিরে। করোনাটাও আসার আর সময় পেল না। সব অফিস কারখানা সব বন্ধ। চলবে তো। ভিউয়ার্স, গল্পটার এটাই প্রথম পর্ব। গল্পটা একটু রাজনৈতিক ভিত্তিক, সামাজিক, খুবই সুন্দর। আশা করছি আপনাদের ভালো লাগবে। গল্পটার পরবর্তী পার্ট চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।